এটা 2007 সালের ঘটনা। একজন প্রত্নতাত্ত্বিকবিদ ডক্টর মার্ক হোলি আমেরিকার লেক মিশিগানের ঠান্ডা ও গভীর জঙ্গলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অভিযানে নেমেছিলেন। তার হাতে ছিল অত্যাধুনিক সোনার প্রযুক্তি, যার সাহায্যে তিনি হ্রদের গভীর তলদেশে স্ক্যান করেছিলেন। তার উদ্দেশ্য ছিল বহু বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া একটি প্রাচীন ডুবে থাকা জাহাজকে খুঁজে বের করা। অভিযান চলাকালীন সোনার স্ক্রিনে হঠাৎ এমন কিছু দেখা গেল যা দেখে ডক্টর হোলি নিজেই থমকে যান। জাহাজের ভাঙা ধ্বংসাবশেষের বদলে হ্রদের তলদেশে দেখা যাচ্ছিল একটি অস্বাভাবিক দীর্ঘ সোজা রেখা। কিন্তু দূর থেকে স্ক্রিনে দেখা সেই অদ্ভুত জিনিসটা আসলে কি তা বোঝা একেবারেই সম্ভব ছিল না। বিষয়টা কাছ থেকে দেখার জন্য ডক্টর হোলি আর দেরি করলেন না। তিনি নিজের স্কুবা ডাইভিং গিয়ার পরে ঠান্ডা জলের গভীরে নেমে পড়লেন। কিন্তু তিনি তখনও জানতেন না জলের নিচে তার জন্য অপেক্ষা করে আছে এমন এক দৃশ্য যা মানব ইতিহাস সম্পর্কে প্রচলিত অনেক ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। জলের গভীরে পৌঁছে তিনি যা দেখলেন তা যেন বিশ্বাস করার মতো নয়। হ্রদের একেবারে সমতল বালিতে ঢাকা তলদেশের ওপরে সারি বেঁধে রাখা রয়েছে বিশাল বিশাল পাথর। শুধু তাই নয়, সেগুলো এমন নিখুঁতভাবে সরল রেখায় সাজানো যেন কোনো মানুষ নিজের হাতেই হিসেব করে সেগুলোকে বসিয়ে রেখেছে। প্রথম দেখাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি কোনো স্বাভাবিক বা প্রাকৃতিক ঘটনা নয়, কারণ প্রকৃতির নিয়মে এত বড় বড় পাথর এইভাবে একেবারে সোজা লাইনে সাজানো কার্যত অসম্ভব। এই অদ্ভুত দৃশ্য দেখে ডক্টর হোলির কৌতূহল আরও বেড়ে যায়। তিনি ঠিক করলেন এই পাথরের রেখা ধরে সামনের দিকে এগিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে শেষ হয়েছে তা তিনি দেখবেন। তিনি ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে সেই দীর্ঘ পাথরের লাইনের পাশ দিয়ে এগোতে শুরু করলেন। এভাবে কয়েকশো মিটার এগোনোর পর আচমকায় তিনি পৌঁছে গেলেন আরও এক রহস্যময় জায়গায়। সেখানে গিয়ে তিনি দেখলেন বিশাল পাথর দিয়ে তৈরি নিখুঁত বৃত্তাকার একটি গঠন দাঁড়িয়ে রয়েছে, আর সেই গোলাকার গঠনের ঠিক শেষে ছিল একটি গভীর খাদ। এই দৃশ্য দেখে ডক্টর হোলির মনে সঙ্গে সঙ্গেই ভেসে ওঠে ইংল্যান্ডের বিখ্যাত রহস্যময় পাথরের স্থাপনা স্টোনহেঞ্জের কথা। কারণ জলের নিচে থাকা এই বৃত্তাকার পাথরের বিন্যাস দেখতে অনেকটাই ছোট আকারের স্টোনহেঞ্জের মতোই লাগছিল। কিছু দিনের মধ্যেই এই আবিষ্কারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই বলতে শুরু করেন হয়তো এই কাঠামো প্রায় 10,000 বছর পুরনো, অর্থাৎ যদি সেটা সত্যিই হয় তাহলে এটি আসল স্টোনহেঞ্জের থেকেও 5,000 বছর বেশি পুরনো হতে পারে। এরপর নানা ধরনের জল্পনা শুরু হয়। কেউ ভাবতে শুরু করেন হয়তো এটি কোনো প্রাচীন ধর্মীয় স্থান ছিল। কেউ বলেন হয়তো এখানে কোনো রহস্যময় আচার অনুষ্ঠান বা আধ্যাত্মিক কাজ করা হতো। কিন্তু এই বিষয়ে ডক্টর হোলির চিন্তাভাবনা ছিল সবার থেকে আলাদা। তার মতে সবাই এই গোলাকার পাথরের অংশটিকে বেশি গুরুত্ব দিচ্ছিল, অথচ আসল রহস্য লুকিয়েছিল সেই 1 মাইল লম্বা সোজা পাথরের লাইনের মধ্যেই। ঠিক যখন ডক্টর মার্ক হোলি লেক মিশিগানের এই অদ্ভুত রহস্যের সমাধান করার চেষ্টা করছেন, তখন আরেকটি আশ্চর্যজনক আবিষ্কার পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। আমেরিকার আরেকটি বৃহৎ হ্রদে এমনই এক রহস্যময় কাঠামোর সন্ধান পাওয়া যায় যা ডক্টর হোলির দেখা পাথরের লাইনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। 2009 সালে ইউনিভার্সিটি অব মিশিগানের একজন নৃতত্ত্ববিদ জন ওশিয়া একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেই গবেষণায় তিনি জানান লেক মিশিগান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত লেক হর্নের গভীরেও একই ধরনের অদ্ভুত পাথরের সারি খুঁজে পাওয়া গেছে। সবচেয়ে অবাক করা বিষয়টি হলো এই পাথরের বিন্যাস লেক মিশিগানে পাওয়া গঠনের সঙ্গে প্রায় হুবহু মিলে যাচ্ছিল। তদন্ত ও গবেষণার পর জন ওশিয়া এক চমকে দেওয়ার মতো সিদ্ধান্তে পৌঁছান। তার মতে এগুলো কোনো রহস্যময় ধর্মীয় স্থাপনা নয়, আবার কোনো অজানা সভ্যতারও নিদর্শন নয়, বরং হাজার হাজার বছর আগে প্রাচীন শিকারীরা নিজেদের শিকারের সুবিধার জন্য এই পাথরের লাইন তৈরি করেছিলেন। এই বিশেষ ধরনের কাঠামোকে বলা হয় ড্রাইভ লাইন। হাজার হাজার বছর আগে উত্তর আমেরিকার আদিবাসীরা এক বিশেষ প্রাণী শিকার করত, যার নাম ক্যারিবু। ক্যারিবু দেখতে অনেকটা হরিণের মতো হলেও আকারে বড় এবং অত্যন্ত শক্তিশালী প্রাণী। কিন্তু এই প্রাণীর একটি অদ্ভুত স্বভাব ছিল। ক্যারিবু সাধারণত সামনে কোনো নির্দিষ্ট পথ বা রেখা বা সরু রাস্তার মতো কিছু দেখলে সেটাকেই অনুসরণ করতে থাকে, অর্থাৎ তারা সহজে দিক পরিবর্তন করতো না। প্রাচীন শিকারীরা এই আচরণ খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, তাই তারা বিশাল বড় বড় পাথর এভাবে জলের নিচে একেবারে সোজা লাইনে সাজিয়ে রাখত, যেন ক্যারিবুর দল সেই পথ ধরে এগোতে থাকে। প্রাণীগুলো ধীরে ধীরে সেই পাথরের রেখা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেত, আর সেই পথের একেবারে শেষে থাকতো একটি বিশাল গোলাকার এলাকা, যেটা ডক্টর হোলি জলের নিচে খুঁজে পেয়েছিলেন। এই জায়গার আশেপাশেই শিকারীরা বড় বড় পাথরের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতেন। এর থেকেও বুদ্ধিদীপ্ত ছিল শেষ ফাঁদটা। সেই গোলাকার অংশের ঠিক সামনে থাকতো একটি গভীর খাদ বা প্রাকৃতিক গর্ত। ফলে ক্যারিবুর দল সামনে এগিয়ে গেলেও হঠাৎ করে আর পালানোর রাস্তা পেত না।
পিছনে শিকারি, সামনে গভীর খাদ। এই অবস্থায় তারা কার্যত ফেঁসে যেত। তারপর শিকারীরা খুব সহজেই সেই বিশাল প্রাণীদের শিকার করতে পারত। এই তত্ত্ব সামনে আসার পর ডক্টর মার্ক হোলি প্রায় নিশ্চিন্ত হয়ে যান যে লেক মিশিগানে তিনি যা দেখেছিলেন সেটি আসলে হাজার হাজার বছর পুরনো এক বিশাল শিকারীদের ফাঁদ, একটি প্রাচীন ড্রাইভ লাইন। আর ঠিক যখনই মনে হচ্ছিল যে এই রহস্যের সমাধান হয়ে গেছে, তখন পৃথিবীর আরেক প্রান্তে ঘটল আরও এক অবিশ্বাস্য আবিষ্কার, যা ইতিহাস সম্পর্কে পৃথিবীর মানুষের ধারণা একেবারেই বদলে দিল। 2023 সাল, একটি ব্রিটিশ তেল কোম্পানি নতুন তেল ও গ্যাসের উৎস খুঁজতে ভূমধ্যসাগরের গভীরে অনুসন্ধান চালাচ্ছিল। তাদের বিশাল গবেষণা জাহাজ ভেসেছিল ইসরায়েলের উপকূল থেকে প্রায় 55 মাইল দূরে গভীর সমুদ্রের মাঝে। মেডিটেরিয়ান সিয়ের বিশাল বিস্তৃত জলের নিচে কী লুকিয়ে আছে তা জানতেই তারা ব্যবহার করেছিল অত্যাধুনিক প্রযুক্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1 মাইল গভীরে পাঠানো হয় একটি উন্নত রোবোটিক যান, যার কাজ ছিল সমুদ্রের তলদেশে ছবি তোলা এবং সম্ভাব্য তেল ও গ্যাস ক্ষেত্রের খোঁজ করা। শুরুর দিকে সব কিছু একেবারেই স্বাভাবিক মনে হচ্ছিল। রোবটটি শুধুমাত্র সাধারণ বালি, পাথর আর সমুদ্র তলের পরিচিত দৃশ্যের ছবিই পাঠাচ্ছিল। কিন্তু আচমকাই স্ক্রিনে এমন কিছু ধরা পড়ে যা দেখে উপস্থিত ইঞ্জিনিয়াররা হতবাক হয়ে যায়। তারা সমুদ্রের তলদেশে একটি অদ্ভুত উঁচু ঢিবির মতো গঠন দেখতে পান। প্রথমে সেটিকে সাধারণ প্রাকৃতিক টিলা বলেই মনে হচ্ছিল, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল ঢিবির ভেতরে যেন অসংখ্য ছোট ছোট বস্তু অর্ধেক বালির নিচে চাপা পড়ে রয়েছে। বিষয়টা খুব অস্বাভাবিক লাগছিল, কারণ সাধারণ প্রাকৃতিক টিলার এইভাবে একই ধরনের জিনিসপত্র একসঙ্গে চাপা পড়ে থাকে না, বরং দৃশ্যটা অনেক বেশি কোনো ভেঙে যাওয়া কাঠামোর ধ্বংসাবশেষের মতো মনে হচ্ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে কোম্পানি দ্রুত খবর দেয় ইসরায়েল অ্যান্টিকুইটিজ অথরিটিকে, যাতে দ্রুত এই রহস্যের তদন্ত শুরু করা হয়। বিশেষজ্ঞরা রোবটের পাঠানো ছবি বিশ্লেষণ করে অবাক হয়ে যান। দেখা গেল ওই ঢিবির মধ্যে আসলে শত শত মাটির তৈরি প্রাচীন পাত্র, কলসি এবং মাটির জার চাপা পড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে বালি জমে সেগুলো এমনভাবে ঢেকে গিয়েছে যে দূর থেকে সেই জায়গাটিকে একটি টিলার মতো দেখতে লাগছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সমুদ্রের এত গভীরে, মাঝ সমুদ্রে এতগুলো মাটির পাত্র এলো কোথা থেকে? রহস্য আরও গভীর হওয়ায় গবেষকরা একটি উন্নত রোবোটিক ক্যামেরা সেখানে পাঠান। আর সেই নতুন ফুটেজে এমন কিছু দেখা গেল যা পুরো ঘটনাকে অন্য মাত্রা দিল। ছবিগুলো বিশ্লেষণ করে বোঝা গেল এই বিশাল ঢিবিটি আসলে কোনো প্রাকৃতিক গঠন নয়, বরং এটি একটি ডুবে যাওয়া জাহাজের আকার তৈরি করেছে। আরও গভীরভাবে স্ক্যান করার পর দেখা গেল মাটির পাত্রগুলোর নিচে চাপা পড়ে রয়েছে প্রায় 40 ফুট লম্বা একটি প্রাচীন জাহাজ। এবার সামনে এলো নতুন সমস্যা। এত গভীর সমুদ্র থেকে হাজার হাজার বছর পুরনো এই ভঙ্গুর মাটির পাত্রগুলোকে কোনো ক্ষতি না করে কিভাবে ওপরে অনায়াসে তুলে নিয়ে আসা যায়? কারণ সামান্য ভুল হলেই এগুলো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এই কারণে প্রত্নতাত্ত্বিকবিদ ও বিশেষজ্ঞরা তেল কোম্পানির সঙ্গে যৌথভাবে এমন একটি বিশেষ রোবোটিক যান ব্যবহার করেন, যা খুবই নরম ও সতর্কতার সঙ্গে শৌখিন জিনিসপত্রগুলোকে তুলে নিয়ে আসতে পারে। অনেক চেষ্টার পর তারা কিছু পাত্র নিরাপদে ওপরে তুলতে সক্ষম হন। আর এখানেই আসে সবচেয়ে বড় বিস্ময়। অনেক পাত্রের ভেতরে এখনও কিছু জৈব উপাদানের চিহ্ন রয়ে গিয়েছিল। গবেষকদের অনুমান এগুলোর মধ্যে হয়তো জলপাইয়ের তেল, কৃষজ পণ্য অথবা মদ সংরক্ষণ করা হচ্ছিল। যদিও হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পর নিশ্চিতভাবে সব কিছু চিহ্নিত করা সম্ভব হয়নি। কিন্তু প্রকৃত বিষয় সামনে আসে যখন পাত্রগুলোর বয়স নির্ধারণের পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল দেখে বিজ্ঞানীরা প্রায় স্তব্ধ হয়ে যান। এই পাত্রগুলোর বয়স ছিল প্রায় 3300 বছর। অর্থাৎ এটি ইতিহাসের গভীর সমুদ্রের তলায় পাওয়া সবচেয়ে প্রাচীন জাহাজ ডুবির নিদর্শনগুলোর মধ্যে একটি। এই আবিষ্কার শুধু বিশ্বকে অবাকই করেনি, বরং একটি বড় সত্যিও সামনে নিয়ে এসেছে। হাজার হাজার বছর আগের নাবিকরা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি উন্নত নৌচালনা ও দিক নির্ণয়ের কৌশল জানত। কারণ ভূমধ্যসাগর কোনো ছোট জলরাশি নয়, এটি প্রায় 10 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে সমুদ্রের ঢেউ অনেক সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে। ভাবুন তো, প্রায় 3000 বছরেরও বেশি আগে মানুষ এমন জাহাজ তৈরি করতে পেরেছিল যা এত বিপজ্জনক সমুদ্রেও যাত্রা করতে সক্ষম ছিল। আর ঠিক এই অবিশ্বাস্য ঘটনার পর সামনে আসে আরেক রহস্য, এক এমন প্রাণীর গল্প যাকে বিজ্ঞান বহু আগেই পৃথিবী থেকে বিলুপ্ত বলে ঘোষণা করেছিল। ডিসেম্বর 1938, এক শীতের সকাল। দক্ষিণ আফ্রিকার উপকূলে এক অভিজ্ঞ জেলে প্রতিদিনের মতো মাছ ধরতে সমুদ্রে বেরিয়েছিলেন। দিনটা অন্য দিনের মতোই সাধারণ একটি দিন ছিল, কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি সেদিন তার জালে এমন কিছু ধরা পড়তে চলেছে যা গোটা বৈজ্ঞানিক বিশ্বকে স্তম্ভিত করে দেবে। মাছ ধরার সময় আচমকাই তার জালে সাধারণ মাছের সঙ্গে ধরা পড়ে এক অদ্ভুত জীব। প্রথম দেখাতে এই প্রাণীটিকে যেন পৃথিবীর কোনো প্রাণী বলে মনে হচ্ছিল না।
প্রায় 5 ফুট লম্বা, নীলচে রঙের চকচকে দেহ, আর এমন অদ্ভুত গঠন যা দেখে মনে হয় যেন কোনো কল্পবিজ্ঞানের ছবির প্রাণী। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল এর শরীরের গঠন। ওপর থেকে দেখতে এটি অনেকটা সাধারণ মাছের মতো হলেও নিচের দিক ছিল 4টি শক্ত মোটা অঙ্গের মতো পাখনা, যা দেখতে প্রায় প্রাণীর পায়ের মতো। জেলেটি এত বছরের অভিজ্ঞতায় এই রকম কিছু আগে কখনো দেখেননি, তাই বিষয়টি তদন্তের জন্য প্রাণীটিকে বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়া হয়। মাছ বিজ্ঞানীরা সেটিকে দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলেন না, কারণ বিজ্ঞান বহুদিন ধরেই মনে করত এই প্রজাতির মাছ কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু সেই তথাকথিত বিলুপ্ত প্রাণী হঠাৎ জীবন্ত অবস্থায় মানুষের সামনে এসে দাঁড়ায়। এই আশ্চর্য মাছটির নাম সিলিক্যান্থ। সিলিক্যান্থ সাধারণ মাছের মতো নয়। এর শরীরের গঠন এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরা একে অনেক সময় জীবন্ত জীবাশ্ম বলেও বর্ণনা করেন। সাধারণ মাছের পাখাগুলো নরম ও নমনীয় হয়, যা সাঁতার কাটতে সাহায্য করে, কিন্তু সিলিক্যান্থের 4টি প্রধান পাখনা অনেকটাই মাংস ও হাড়ের মতো গঠনে তৈরি। এগুলো দেখতে প্রায় প্রাণীর পায়ের মতো লাগে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই মাছ যখন জলের মধ্যে চলাফেরা করে তখন একসঙ্গে সমস্ত পাখনা নাড়ায় না, বরং একটির পর একটি এমনভাবে নাড়ায় যেন কোনো 4 পেয়ে প্রাণী হেঁটে যাচ্ছে। দেখলে মনে হয় যেন জলের মধ্যে ধীরে ধীরে কোনো প্রাণীর পা ফেলে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এই মাছের মাথার গঠনও অবিশ্বাস্য। এটি পৃথিবীর একমাত্র পরিচিত জীব যার খুলির ভেতরে বিশেষ ধরনের একটি জয়েন্ট রয়েছে। এই জয়েন্টের সাহায্যে শিকার ধরার সময় এটি নিজের ওপরের চোয়াল অনেকটা ওপরে তুলতে পারে, ফলে নিজের চেয়ে বড় শিকার সহজে গিলে ফেলতে সক্ষম হয়। আরও আশ্চর্য ব্যাপার হলো, এর নাকের কাছাকাছি একটি বিশেষ অঙ্গ থাকে যাকে বলা হয় রোস্টাল অর্গান। এই অঙ্গ জলের ভেতরে থাকা অত্যন্ত ক্ষীণ বৈদ্যুতিক সংকেতও অনুভব করতে পারে, কারণ সিলিক্যান সাধারণত গভীর অন্ধকার সমুদ্রে বাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না। তাই সাধারণত এই মাছেরা চোখে কিছু দেখতে পায় না। তাই শিকার খুঁজে বের করতে এটি শুধু চোখের ওপর নির্ভর করে না, বরং জলের ভেতরে থাকা বৈদ্যুতিক তরঙ্গ অনুভব করেই আশেপাশের প্রাণীর অবস্থান বুঝতে পারে। এখানেও শেষ নয়, এর শরীরের আরও এক বিস্ময়কর বৈশিষ্ট্য রয়েছে। সিলিক্যান্থের খুলির প্রায় 99% অংশ ভরা থাকে এক ধরনের চর্বিযুক্ত পদার্থে, অথচ আসল মস্তিষ্ক দখল করে মাত্র 1% জায়গা। বিজ্ঞানীদের মতে এই চর্বিযুক্ত অংশ গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ থেকে মস্তিষ্ক ও শরীরকে সুরক্ষা দিতে সাহায্য করে। আরও অবাক করা বিষয়, বেশিরভাগ মাছ ডিম পারলেও সিলিক্যান্থের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এরা শরীরের ভেতরেই ডিম বড় করে এবং বাচ্চাগুলো সম্পূর্ণ গঠিত হয়ে গেলে সরাসরি জীবন্ত বাচ্চার জন্ম দেয়। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কেন একে বিলুপ্ত মনে করছেন? এর উত্তর লুকিয়ে আছে জীবাশ্মের ইতিহাসে। 19 শতকে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন জায়গায় খননের সময় বিজ্ঞানীরা এমন কিছু মাছের জীবাশ্ম খুঁজে পান যেগুলোর গঠন আজকের কোনো মাছের সঙ্গে একেবারেই মেলে না। পরীক্ষা নিরীক্ষা ও শিলাস্তরের বিশ্লেষণে জানা যায় এই প্রাণীর উদ্ভব হয়েছিল প্রায় 40 কোটি বছর আগে, কিন্তু প্রায় 6 কোটি 50 লক্ষ বছর আগে হঠাৎ করেই এর জীবাশ্ম পাওয়া বন্ধ হয়ে যায়। একই স্তরে এদের জীবাশ্ম পাওয়া গিয়েছিল ডাইনোসরের জীবাশ্মের সঙ্গেও। তাই বিজ্ঞানীরা ধরে নিয়েছিল যে বিশাল গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল, সেই ঘটনাতেই সিলিক্যান নিশ্চিত হয়ে গিয়েছিল পৃথিবী থেকে। সিলিক্যানকে এমন প্রাণীর সঙ্গে তুলনা করা হয় যাদের শরীরে জলজ ও স্থলজ জীবনের মধ্যবর্তী বিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়, অর্থাৎ এমন প্রাণী যারা সাঁতারও কাটতে পারে, আবার স্থলেও চলাফেরার জন্য বিবর্তিত হয়েছিল। তাই বিজ্ঞান তাদের লেখা বইয়ে অনেক আগে বিলুপ্ত ঘোষণা করা এক প্রাণীর হঠাৎ জীবন্ত অবস্থায় ফিরে আসা সত্যিই গোটা পৃথিবীকে বিস্মিত করেছিল। আর এবার সামনে আসে আর এক অবিশ্বাস্য গল্প, মাটির নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার সৈন্যের রহস্য। সময়টা 1974 সাল। চীনের এক ছোট্ট গ্রামে দেখা দিয়েছিল তীব্র জলসংকট। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় সেখানে খরা দেখা দেয়। মাঠের পর মাঠ, সমস্ত ফসল শুকিয়ে যেতে থাকে এবং গ্রামের মানুষ চরম সমস্যার মুখে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে গ্রামের কয়েকজন কৃষক মিলে সিদ্ধান্ত নিলেন নতুন একটি কুয়ো খোঁড়া হবে। তাদের বিশ্বাস ছিল মাটির গভীরে নিশ্চয়ই কোথাও না কোথাও জল পাওয়া যেতে পারে। তাই প্রতিদিনের মতো চাষের কাজ ছেড়ে তারা মাটি খুঁড়তে শুরু করেন। একদিন নয়, দুদিন নয়, টানা 3 দিন ধরে চলল খননের কাজ। মাটি কাটতে কাটতে প্রায় 15 ফুট গভীরে পৌঁছে গিয়েছিলেন। ঠিক তখনই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। এক কৃষক যার নাম ছিল ইয়াং জিফা, তার বেলচা আচমকাই শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খায়। মাটির নিচে এমন শক্ত কিছুর শব্দে চারপাশ মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। কৌতূহল নিয়ে তিনি ধীরে ধীরে সেই জায়গার মাটি সরাতে শুরু করেন। আর কিছুক্ষণ পর যা দেখা গেল তা যেন কোনো রহস্যময় গল্পের দৃশ্য। অন্ধকার মাটির গভীর থেকে যেন দুটো চোখ তাকিয়ে রয়েছে। ভালো করে পরীক্ষা করতেই বোঝা গেল ওটা আসলে মাটির তৈরি এক মানুষের মূর্তির মাথা।
এই অদ্ভুত জিনিস দেখে সবাই বিস্মিত হয়ে যায়। ইয়াংজিপা সেটিকে মাটি থেকে তুলে গ্রামের অন্যদের কাছে নিয়ে যান সেটা দেখানোর জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই মূর্তিটিকে দেখে গ্রামের বেশিরভাগ মানুষই ভয় পেতে শুরু করলেন। স্থানীয় মানুষদের মধ্যে বিশ্বাস ছিল মাটির নিচ থেকে মানুষের মূর্তি বের হওয়া মানে অশুভ লক্ষণ। অনেকেই ভাবতে শুরু করলেন হয়তো গ্রামে কোনো অমঙ্গল আসতে চলেছে। এই খবর কিছুদিনের মধ্যেই চীন প্রশাসনের কাছে পৌঁছে যায়। তারপর শুরু হয়ে যায় বড়সড় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। আর সেখানেই উঠে আসে এমন এক দৃশ্য যা দেখে গোটা পৃথিবী হতবাক হয়ে যায়। মাটির নিচ থেকে একটি দুটি নয় বরং হাজার হাজার সৈন্যের মূর্তি বেরিয়ে আসতে শুরু করে। পরবর্তীতে জানা যায় সেখানে 8,000-এরও বেশি মাটির তৈরি সৈনিক মূর্তি চাপা পড়েছিল। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটি ছিল প্রত্যেকটি মূর্তি একে অপরের থেকে আলাদা। কারো মুখের গঠন আলাদা, কারো চুলের ধরন আলাদা, কারো পোশাক আলাদা, এমনকি তাদের অভিব্যক্তিত্বেও পার্থক্য দেখা যায়। মনে হচ্ছিল যেন প্রত্যেক সৈন্য বাস্তব কোনো মানুষের প্রতিচ্ছবি। শুধু তাই নয়, অনেক মূর্তির হাতে আসল ব্রোঞ্জের অস্ত্রও পাওয়া যায়। পরে জানা যায় এগুলো কোনো সাধারণ ভাস্কর্য নয়, এগুলো ছিল চীনের প্রথম সম্রাট কুইন শি হাংয়ের বিশাল অমর সৈন্যবাহিনী। সম্রাটের বিশ্বাস ছিল তার মৃত্যুর পরেও তার ক্ষমতা ও নিরাপত্তা বজায় থাকবে। তাই তিনি জীবিত অবস্থাতেই হাজার হাজার সৈন্যের এই বিশাল বাহিনী তৈরি করে রেখেছিলেন, যাতে মৃত্যুর পরেও তারা তার সমাধি রক্ষা করতে পারে। আজ এটি পৃথিবীর অন্যতম মূল্যবান ও বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে বিবেচিত হয়। কিন্তু এই গল্পের একটি বেদনাদায়ক দিকও রয়েছে। যে দরিদ্র কৃষকেরা ঘটনাচক্রে এই আবিষ্কারের সূত্রপাত করেছিলেন তাদের জীবন পুরোপুরিভাবে বদলে যায়, কারণ চীন সরকার সেই সম্পূর্ণ এলাকাটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক অঞ্চল হিসেবে ঘোষণা করে। বিশাল মিউজিয়াম ও পর্যটক কেন্দ্র গড়ে তোলার জন্য গ্রামের মানুষদের সেখান থেকে সরিয়ে দেন। অনেকেই নিজেদের জমি ও ঘরবাড়ি হারান। যে মাটি একদিন তাদের জীবন বাঁচানোর আশা দিয়েছিল সেই মাটি শেষ পর্যন্ত তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আজও এই ঘটনাকে অনেকেই বিশ্বের সবচেয়ে বিস্ময়কর আবার একসঙ্গে সবচেয়ে বেদনাদায়ক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে একটি বলে মনে করেন। এভাবেই ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা কিছু ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বুকে এখনও এমন কিছু অসংখ্য রহস্য ছড়িয়ে রয়েছে যেগুলো আমাদের কল্পনার থেকেও অনেক বেশি অবিশ্বাস্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক করবেন। আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।